দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বে আমি তৌফিকুল ইসলাম খান আলোচনা করি এই অনুষ্ঠানে অর্থনীতির গতি প্রকৃতির সম্ভাবনা চ্যালেঞ্জ। আমরা আজকে আলোচনা করব অর্থনৈতিক সংস্কারে আমরা আসলে কি কি করা দরকার। দর্শক, এক বছর আগে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছেন এবং বিভিন্ন জায়গায় সংস্কারের কাজ হচ্ছে, অর্থনীতি তার বাইরে নয়। এবং সত্যিকার অর্থে যখন দায়িত্ব গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকার, তখন অর্থনৈতিক পরিস্থিতি বেশ নাজুক অবস্থানে ছিল। সেই জায়গাটা থেকে বের হয়ে আসা তার অন্যতম একটা প্রধান লক্ষ্য, দায়িত্ব ছিল বলেই আমরা মনে করছি এবং কোনো কোনো ক্ষেত্রে তারা কিছুটা সফলতা দেখিয়েছেন। কিন্তু এখনও সত্যিকার অর্থে অর্থনৈতিক সংস্কারের বড় বড় জায়গা বাদ রয়ে গেছে এবং সেই বিষয়গুলোতে আমরা আরও কাজ করতে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো সেই বিষয়েই আলোচনা করব। আমার সাথে দুজন অতিথি আছেন আজকে আলোচনা করার জন্য। আমার সাথে আছেন ফাহিম মাসরুর, তিনি সিইও বিডি জবসের, এবং একই সাথে আমার অন্য আলোচক আছেন হলো আসিফ খান, তিনি সিএফএ, উনি প্রেসিডেন্ট। এবং সেই জায়গা থেকে ওনারা দুজনেই যে বিষয়টি যুক্ত আছেন সেটা হলো খুবই সম্প্রতি একটি ইকোনমিক রিফর্ম সামিট হিসেবে একটা উদ্যোগ ওনারা নিয়েছিলেন, ভয়েস ফর রিফর্মস অন্যতম উদ্যোক্তা। এবং সেই অনুষ্ঠানে বিভিন্ন অর্থনৈতিক সংস্কারের বিষয়গুলো উঠে এসছে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। সেই আপনাদের যে আয়োজন ছিল, যে আলোচনা হয়েছে, তার থেকেও আপনারা আমাদের সাথে জানাবেন, দর্শকদেরকে জানাবেন এবং সেখান থেকে আপনারা বলবেন। দর্শক, আলোচনা শুরু করবার আগে শুধু বাংলাদেশ টেলিভিশনের একটা ছোট প্রতিবেদন আছে, সেটা দেখে আসি, তারপর আলোচনা করছি। গত এক বছরের অর্থনৈতিক সময়চক্রে সরকার স্থিতিশীলতা আনার ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ নিলেও বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে আশানুরূপ অগ্রগতি হয়নি। তবে বহির্খাতকে স্থিতিশীল করতে আমদানি নিয়ন্ত্রণ ও টাকার মান স্থিতিশীলতার দিকে। যদিও মুদ্রানীতি, নীতিগত অনিশ্চয়তা, কর সংগ্রহে বাধা ও প্রাইভেট সেক্টরের অনাগ্রহ প্রধান ভূমিকা রেখেছে অনুঘটক হিসেবে, সরকারের নেওয়া সংস্কার ও পদক্ষেপের ফল পেতে ভবিষ্যতে মুদ্রানীতি ভারসাম্যপূর্ণ করা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদগণ। তাদের মতে ব্যবসায়িক পরিবেশ উন্নত করার পাশাপাশি রাজস্ব আহরণ বাড়ানোর দিকে জোর দিতে হবে। পাশাপাশি ব্যাংকিং খাতের সংস্কার অব্যাহত রেখে অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হবে। আর এসব পদক্ষেপ সফল হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায্যতা নিশ্চিত হবে। তবে বিনিয়োগ বাড়ানোর জন্য পর্যাপ্তভাবে বিশেষ উদ্যোগ এখনও চোখে পড়ার মতো নয় বলে মনে করেন বিনিয়োগ বিশেষজ্ঞগণ। তাদের মতে প্রাইভেট সেক্টরের অনিশ্চয়তা, সুদের হার বেশি, প্রশাসনিক জটিলতা ও নীতি পরিবর্তনের ঝুঁকি বিনিয়োগের উৎসাহ কিছুটা কমিয়েছে। অর্থনীতিবিদদের মতে প্রথমত মুদ্রানীতি এবং অর্থনৈতিক নীতিতে ভারসাম্য আনতে হবে, যাতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি পায়। প্রাইভেট সেক্টরের আস্থা পুনরুদ্ধার ও তাদের জন্য সুবিধাজনক পরিবেশ গড়ে তোলা অত্যন্ত জরুরি। এর মধ্যে প্রশাসনিক জটিলতা কমানো, কর ব্যবস্থা সহজতর করা এবং নীতির ধারাবাহিকতা নিশ্চিত করতে হবে। তাদের মতে কর্মসংস্থান বৃদ্ধির জন্য শিল্প, এসএমই এবং রপ্তানিমুখী খাতকে আরও উৎসাহিত করা জরুরি। আপনি যেই ইকোনমিক রিফর্ম সামিটের কথা বললাম, সেই অনুষ্ঠানে আপনি বিশেষভাবে বিনিয়োগের উপরে আপনি বেশ কিছু সুপারিশ উপস্থাপন করেছেন এবং সেগুলো অনেক ক্ষেত্রেই আমি মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে এখনকার যে অর্থনৈতিক বাস্তবতা, সেই অর্থনৈতিক বাস্তবতায় আসলে বিনিয়োগ একটা বড় চিন্তার জায়গা আছে। কারণ ব্যক্তি খাতের বিনিয়োগ অনেক দিন ধরেই এক ধরনের মানে কমে যাচ্ছিল না বললেও এটা একটা স্থির হয়েছিল এবং যেটা আমার অর্থনৈতিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। আমরা বাংলাদেশের মানে অর্থনীতি বড় হয়েছে, কিন্তু সেই অর্থে বিদেশি বিনিয়োগ পাওয়াটাও কঠিন। মানে অন্যান্য দেশের সাথে যখন আমরা তুলনা করি সেটাও অনেক কম। তো অনেকেই বলেন যে বাংলাদেশের বিনিয়োগে অনেক ধরনের বাধা আছে। তো
আপনি কতগুলো সুপারিশের কথা বলেছেন, এইটা যদি প্রথমে বলেন দর্শকদেরকে। বিনিয়োগের আজকালকার যে পিকচারটা একটু নাজুক, এটার কারণটা কি? তো 4টা ব্রড ক্যাটাগরি অফ ইস্যুস আসলে আইডেন্টিফাইড। একটা হচ্ছে অ্যাক্সেস টু ক্যাপিটাল। আপনি বিনিয়োগের জন্য যে ক্যাপিটালটা দরকার সেটা হয়তো ডেট ফাইন্যান্সিং বা ইকুইটি ফাইন্যান্সিং আকারে আসতে পারে, সেটা কতটা সহজে আপনি পাচ্ছেন, তো সেটার একটা চ্যালেঞ্জ আছে। দ্বিতীয় হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। সো এটা হচ্ছে কি আপনি ফিজিক্যাল রাস্তা, রোড, পোর্ট, এই সকল যে ইনফ্রাস্ট্রাকচার, জ্বালানি হ্যাঁ, আছে। এনার্জি, এগুলো একদম কমন প্রবলেম। আপনি শুনবেন যে ব্যবসায়ীরা কমপ্লেন করছে যে আমি ফ্যাক্টরি বানিয়ে ফেলেছি কিন্তু আমি ইলেকট্রিসিটি পাচ্ছি না, বা পেলেও হচ্ছে কোয়ালিটি নাই। থার্ড যেটা হচ্ছে কি, যে আমরা যেটা ওয়ার্ল্ড ব্যাংক আগে একটা রিপোর্ট করতো ডুইং বিজনেস, যে ব্যবসা করাটা কতটা সহজ বা কঠিন, সেটার মধ্যে আপনার যে অল সর্টস অফ পলিসি ইস্যুস, পলিসি আনসার্টেনিটি থাকতে পারে, বা একটা ব্যবসা শুরু করতে আপনার কতদিন লাগছে, একটা লাইসেন্স পারমিট পেতে কতদিন লাগছে, এটার মধ্যে এনবিআর ট্যাক্স ইস্যুসগুলো চলে আসে, যে এই ইস্যুসগুলো। অ্যান্ড ফোর্থটা হচ্ছে একটা ক্যাচ অল, মানে এটার মধ্যে সবই চলে আসতে পারে, যে প্রতি 5 বছর আমাদের হিস্টোরিক্যালি একটা পলিটিক্যাল আনসার্টেনিটি তৈরি হতো, বা আমাদের হয়তো বুঝতে কষ্ট হচ্ছে যে নেক্সট রেজিমের পলিসি কীরকম হবে, বা পলিসি কন্টিনিউটি থাকবে কিনা, বা ল অ্যান্ড অর্ডার, যেটা গত বছর আমরা দেখেছিলাম যে কিছু ফ্যাক্টরি লেভেলে সমস্যা ক্রিয়েট করছিল, এবং এটা দেশের পারসেপশনকেও ইম্প্যাক্ট করে। তো এই 4টাই ছিল আসলে মূল ব্রড ক্যাটাগরি প্রবলেমটা। যেটা বলে সেটা হলো যে সুশাসন। জি, তো সুশাসনটা আমি জানি না যে আপনার থার্ড ব্লকে পড়বে কিনা। যতগুলো ক্যাটাগরি বলেছি সবটাকেই তো সে ইম্প্যাক্ট করছে। আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার বলেন, বা অ্যাক্সেস টু ক্যাপিটাল বলেন, এরকম ব্যাংকিং খাতের কারেন্ট প্রবলেমগুলো তো আমরা জানি। তো সুশাসনের অভাবেই কিন্তু এই অ্যাক্সেস টু ক্যাপিটালটা চলে আসে। তো এটাকে সেপারেট ক্যাটাগরিও করা যায়, অথবা আপনি বলতে পারেন যে সব এটাকে জায়গায় আমরা যেটাকে বলি যে এটা একটা মানে ক্রস কাটিং ইস্যু। ফাহিম মানসুর, মানে যেই মানে প্রতিবন্ধকতাগুলোর কথা আসিফ খান বললেন, আমার মনে হয় যে এইটা খুবই মানে সঠিক। আসলে এগিয়ে নেওয়ার রাস্তাটা কি? আমরা আসলে সেই সামিটে নামের মধ্যেই ছিল ইকোনমিক রিফর্ম। হ্যাঁ, তো মানে কিছু ব্যাপার আছে, যে ধরেন কিছু সিক্লিক্যাল ব্যাপার আছে, ধরেন অফকোর্স এত বড় একটা পরিবর্তন 2024 সালে হলো, তার যে একটা ইম্প্যাক্ট পড়বে এটা তো আমরা জানি। সে যখন কোভিড ছিল তখনও তো আমাদের ইকোনমি অন্যান্য কান্ট্রির মতোই এক ধরনের ইম্প্যাক্টের মধ্যে পড়েছিল, বাট 1-2 বছর পরে আবার রিকভার হয়েছিল। আমরাও হয়তো আগামী ইলেকশনের পরে এই যে সাময়িক একটা মন্দা আছে সেখান থেকে হয়তো বের হয়ে আসবো, কারণ এখানে তো অনেক ধরনের সাইকোলজিক্যাল ব্যাপার থাকে, লোকজন আনসার্টেনিটি থাকে। আমরা কিন্তু এই সামিটে স্ট্রাকচারাল ইস্যুগুলো, যেগুলো আসলে লং টার্ম আমাদের পটেনশিয়াল, মানে মধ্যমেয়াদে এগুলো আমাকে টেনে নিয়ে যাবে, এবং সেগুলো আসলে যেই জায়গাগুলো আমরা দেখেছি যে আসলে গত 15-20 বছরে যেই সমস্যাটা হয়েছিল, অনেক ধরনের ইনস্টিটিউশন ভেঙে গেছিল। আমরা ব্যাংকিং সেক্টর নিয়ে তো সবসময় জানি, বাট শুধু ব্যাংকিং সেক্টর না, অন্যান্য সেক্টরও কিন্তু আসলে যথেষ্টভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো সেগুলোর একটা স্ট্রাকচারাল রিফর্ম দরকার, সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। বাট এইবারের আমাদের সামিটে একটা জিনিস কিন্তু কমন থিম প্রতিটা সেশনেই উঠে এসেছে। আমরা যখন ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলেছি, এক্সপোর্ট নিয়ে কথা বলেছি, ইভেন এগ্রিকালচার নিয়ে যখন কথা বলেছি, একটা জিনিস দেখেছি যে আমরা সব স্পিকারই একটা জায়গায়, একটা কোর জায়গায়, আপনি যেমন সুশাসন বললেন, সেই সাথে ওভার রেগুলেশন ব্যাপারটাকেও সবাই হাইলাইট করেছে। তো এই যে ওভার রেগুলেশন, এই ব্যাপারটা কিন্তু সব সেশনগুলিতেই চলে এসেছে, এবং আমরা খুশি যে অ্যাটলিস্ট পলিটিশিয়ান যারা উপস্থিত ছিল, আমাদের এখানে প্রায় 10-15 জন পলিটিশিয়ান ছিল বিভিন্ন সেশনে, বিভিন্ন দলের, তারা কিন্তু সবাই এটাকে রিয়েলাইজ করে, এবং তারা কিন্তু দে হ্যাভ অ্যাকচুয়ালি মেড এ কমিটমেন্ট দ্যাট এই ওভার রেগুলেশনটাকে তারা অ্যাড্রেস করবে, লিবারালাইজ করবে। হ্যাঁ, যেমন এখানে খুব বড় ধরনের সাজেশন এসেছে, যেটা নিয়ে অনেক কথা ডিবেটও হচ্ছে, যে আমাদের ব্যাংকিং সেক্টরের ক্ষেত্রে যে এফআইডি নামে একটা অর্গানাইজেশন আছে, হ্যাঁ, যে ব্যাংকিং প্রতিষ্ঠান, যেটা হ্যাঁ, যেটা সরকার, ওইটা আদৌ থাকার দরকার, ব্যাংকিং বিভাগ যেটা বলা হয়। হ্যাঁ, সেখানে আবার সেটার সাথে বাংলাদেশ ব্যাংকের একটা কনফ্লিক্ট আছে। তো এরকম অনেক ব্যাপারগুলো আছে যেগুলো আসলে আমার কাছে মনে হয় যে নতুন সরকার যারা আসবে, তারা এটাকে শুধুমাত্র একটা গত 1-1.5 বছর অর্থনীতির মন্দা আছে সেটাকে সেখান থেকে উত্তরণ করবে না, মানে স্ট্রাকচারাল জায়গায় যে জায়গাগুলো আছে যেগুলিতে হাত দেওয়া উচিত, কাঠামোগত সংস্কারের দরকার বলছেন, এবং অবশ্যই প্রাতিষ্ঠানিক সংস্কারের কথা বলছেন। না, নিঃসন্দেহে এইটা আমার মনে হয় যে আলোচনায়ও আছে। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের যতগুলো সংস্কারের মানে আলোচনা হয়েছে তাদের অর্থনৈতিক ক্ষেত্রে, কিন্তু আমরা কিন্তু কোনো উদ্যোগ কিন্তু দেখিনি, মানে না, ওনাদের সুপারিশগুলো এসছে, হয়তো অনেকগুলো বাস্তবায়নের পথে আছে, অনেকগুলো হচ্ছে কিনা সেটার গতি আমাদের যেই
মানে চাওয়া তার সাথে আসলে মিল হচ্ছে কিনা সেটা নিয়ে একটা বিরাট প্রশ্ন আছে। হচ্ছে না, এইটা হলো জেনারেল অ্যান্সার। দর্শক, আমরা একটা ছোট বিরতিতে যাই, আমরা আলোচনায় আবার ফিরবো, জানতে চাইবো অর্থনৈতিক সংস্কারের জায়গাগুলোকে কোথায় আমরা গুরুত্ব দিব। আগামীর বাংলাদেশ, বিশেষ টক শো আগামীর বাংলাদেশ দেখবেন প্রতিদিন রাত 11টায়। বিশেষ টক শো ফ্যাসিবাদের দিনলিপি দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধে 6:30। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির আজকের পর্বের দ্বিতীয় ভাগে। আমি তৌফিকুল ইসলাম খান। আজ কথা বলছিলাম অর্থনৈতিক সংস্কারের জায়গাগুলো কি হবে। আসিফ খান, বিরতির আগে আপনি প্রতিবন্ধকতাগুলোর কথা বলছিলেন, 4টি মূল জায়গার কথা বলেছেন। ফাহিম মাসুরও বলেছেন যে পুরো আপনাদের যে আয়োজন ছিল ইকোনমিক রিফর্ম সামিট, সেখানে বারবার কোন বিষয়গুলো এসছে, তার মধ্যে একটা জায়গাকে উনি বলেছেন যে অতি নিয়ন্ত্রণ। রেগুলেশন শব্দটাকে আসলে আমি নিয়ন্ত্রণ দিয়ে বাংলা করা যায় না, এটাকে হয়তো গভর্নেন্সের সাথে, সুশাসনের সাথে দেখা হয়, বাট এটাকে উনি যেই সেন্সে বলছেন সেটাকে আমি অতি নিয়ন্ত্রণ সঠিক বাংলা হলো। কিন্তু সার্বিকভাবে যদি আমি চিন্তা করি যে আপনার এই জায়গা থেকে বের হওয়ার একটা কমিটমেন্টের কথা ফাহিম মাসুর বলেছেন, এবং সেই কমিটমেন্টের আমি রাজনৈতিক কমিটমেন্ট অন্তত ইন টার্মস অফ মানে তারা যেগুলো বলেন সেটাই তো কোনো ধরনের আমি দেখি না, ঘাটতি দেখি না। তো আপনার দৃষ্টিতে আপনি যেই রিফর্মটা যখন করার কথা বলছেন, কি ধরনের সুপারিশ দিচ্ছেন? সলিউশনগুলোর মধ্যে একটা আমার রেকমেন্ডেশন ছিল ভিয়েতনামের যেই রিসেন্ট অ্যাক্টিভিটিসটাকে এমুলেট করা আর কি। তো ওনারা নতুন আর সেখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে ওরা আগে একবার সাকসেসফুল একটা রিফর্ম করেছিল এবং ওটার সেকেন্ড ভার্সনটা করেছে। এবং এই রিফর্মটা যদি আপনি পড়েন, ও দেখবেন যে ওনারা বলছেন যে আমরা প্রাইভেট সেক্টরকে ইকোনমিক গ্রোথের মূল হাতিয়ার হিসাবে ইউজ করতে চাই। একটা নাম্বার তারা মেনশন করছেন যে জিডিপির এত পার্সেন্টেজ আমরা চাই প্রাইভেট সেক্টর থেকে আসুক, এবং এটার আউটকামের মধ্যে কিছু টাইম বাউন্ড টার্গেটস তারা বলছেন, যেটার মধ্যে একটা হচ্ছে ব্যবসা সংক্রান্ত যেসব কাজগুলো আছে, কোম্পানি ওপেনিং, ক্লোজিং, এনার্জি অ্যাক্সেস, হ্যাঁ, এগুলোকে তারা কেপিআই এর মধ্যে সেট করে বলতে 30% রিডাকশন ইন দ্যাট টাইম চায়, এবং উইদিন আ সার্টেন টাইম পিরিয়ড। এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই। দেয়ার ইজ নো বেঞ্চমার্ক টু জাজ যে আপনি আসলে সাকসেসফুল হচ্ছেন কি ফেইলিয়ার হচ্ছেন। তো আমার কাছে মনে হয় যে এই ইনিশিয়েটিভটা বাংলাদেশে নেওয়া উচিত। কোন কোন কেপিআই আমরা ধরবো সেটা একটা অবভিয়াসলি ইম্পর্টেন্ট। বলতে আমি দর্শকদের জন্য বলছি যে যেগুলো আমাদের মূল লক্ষ্য হবে, খুবই গুরুত্বপূর্ণ, তাই তো অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে, এবং সময় বেঁধে দিতে হবে এবং কে করবেন এটাও ঠিক করে দিতে হবে। এক্স্যাক্টলি। তো এইবারের ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে যেরকম কিছু পেপার তৈরি হয়েছে, কিছু অনেক রিসার্চ কিন্তু তৈরি হয়েছে, কিন্তু এটার একটা চ্যালেঞ্জ আমি দেখেছিলাম যে কে করবে ওই নির্দেশনাগুলো, কোনটা প্রায়োরিটি এবং কে করবে সেটা আসলে সেট হয় নাই, এবং কাউকে দায়িত্ব অ্যাসাইন করে না হলে ওই অ্যাকাউন্টেবিলিটিটা থাকে না। আর লাস্ট একটা কথা বলি, আমার কাছে মনে হয় যে যেরকম আমরা জিডিপি গ্রোথ নিয়ে আমরা অনেক ফোকাস করি, হ্যাঁ, কিন্তু ইন্ডিকেটর বা কেপিআই যেটার কথা বলছি, আপনি চিন্তা করে দেখেন জিডিপি গ্রোথ কি বেটার ইন্ডিকেটর নাকি জব ক্রিয়েশন বেটার ইন্ডিকেটর, বা ট্যাক্স, আপনি যদি জিডিপি হয় তাহলে দেশের ট্যাক্স রেভিনিউ বাড়ার কথা। তাহলে আমার কাছে মনে হয় ন্যারেটিভ শিফটিংটাও ইকুয়ালি গুরুত্বপূর্ণ। খুবই মানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছে যে প্রবৃদ্ধির একটা বড় ন্যারেটিভ আমরা গত শাসন আমলে দেখেছি যে ওনারা খুবই এটার ব্যাপারে এক ধরনের মানে পুরো উন্নয়নের বয়ান সেটার ভিতরে ছিল, যে উন্নয়নের গতি বাড়ছে, এটার কারণ হলো জিডিপি বাড়ছে। কিন্তু
কর্মসংস্থান বিষয়টি অত ফোকাস পায় নাই, কিন্তু যেটা আমরা উন্নত বিশ্বে দেখি যে কর্মসংস্থানের ডেটা প্রতি মাসে আসে। ফাইম, আসলে আপনি তো কর্মসংস্থানের মানে চাকরি খোঁজার যে বড় প্ল্যাটফর্ম সেইটার আপনি উদ্যোক্তা, এবং সেই অর্থে আপনি শুরু করেছিলেন যে অনলাইনে খোঁজা যায়। কর্মসংস্থান পরিস্থিতি গুরুত্বপূর্ণ, এটাতে কোনো সন্দেহ নেই। মানে দুঃখজনক হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় কর্মসংস্থানের তথ্যে আমরা দেখছিলাম যে কমে যাচ্ছে, কিন্তু কর্মসংস্থানের তথ্য নেওয়াই বন্ধ হয়ে গেল। LFS এর যে ডেটা 2024 সালের পরে 25 সালে এটা নেওয়াই হয় নাই। অনেকে বলছেন যে বাজেট ছিল না, মানে 5 কোটি টাকা থেকে 10 কোটি টাকার দরকার হতো কিছু একটা বোধহয় এরকম, সেইটা অ্যালোকেট করা হয় নাই, এবং সেটা বাজেটের কোনো ধরনের উদ্যোগ ছিল না। তো এইটাই হলো তো পরিস্থিতি। কিন্তু আপনারও কিছু হয়তো আপনি কিছু ফর্মাল সেক্টর নিজ সেক্টর করেন, কিন্তু এইটা কি রাইট কিনা আমি ওই প্রশ্ন করছি না যে কর্মসংস্থান পরিস্থিতি এখন কেমন, কিন্তু আমি আসিফ খানের যেটা বলছেন যে আমাদের ফোকাসটা শিফট করায় দিতে হবে কিনা। আমরা যেই লক্ষ্যগুলো নির্দিষ্ট করছি ওইটাকে জিডিপির মতন একটা অ্যাবস্ট্রাক্ট কনস্ট্রাক্টে না থাকে, কর্মসংস্থান, বিনিয়োগের পরিমাণ, আমার ট্যাক্স কালেকশন কত হলো, এই জায়গায় শিফট করার কথা আসলে বলছেন, তাই তো? না, অফকোর্স, মানে আমরা আসলে বিবিএস করুক আর না করুক, ডাটা কালেক্ট করুক, আমরা জানি যে অবস্থা খারাপ এবং এটা দিনে দিনে খারাপ হয়েছে। যথেষ্ট অ্যানেকডোটাল এভিডেন্স আছে আমাদের আশেপাশে। তো যেটা হয়েছে আসলে, এটাকে আপনি হয়তো বলবেন যে আসলে একটা জবলেস গ্রোথ, এবং এই জবলেস গ্রোথটা কিন্তু শুধুমাত্র আমাদের মতো দেশে না, আমরা পার্শ্ববর্তী ভারতেও কিন্তু দেখেছি যে ওদেরও ইকোনমি কিন্তু বেড়েছে, কিন্তু ওদেরও কিন্তু পার্টিকুলার ইউথ সেগমেন্টে আনএমপ্লয়মেন্ট অনেক বেশি। আমাদের একটা সেশনও ছিল ইকোনমিক রিফর্ম সামিটে এমপ্লয়মেন্টের উপর, এবং ওখানে আমরা দেখেছি যে ওভারঅল জাতীয় আনএমপ্লয়মেন্ট থেকে ইউথ আনএমপ্লয়মেন্ট এবং ইউথদের মধ্যে একটা সেগমেন্ট যেটা সেটা হচ্ছে গ্র্যাজুয়েট, যারা পাস করছে, হ্যাঁ, মানে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি পাস করে, তাদের মধ্যে আনএমপ্লয়মেন্ট ইজ মানে এটা ভয়াবহ রকম আসছে, প্রায় 30-40%। আমার মনে আছে যে আমাদের থেকে আমরা বলছিলাম যে 30, মানে 3 জনের 1 জন এখন প্রায় বেকার, প্রায় মানে 30%, 27%-এর মতন। আর একটা যেটা কারণ আমি দেখি আর কি, মানে আমার গবেষণা থেকে, সেটা হলো যে যারা একটু কম পড়াশোনা করেন তারা বিভিন্ন ইনফর্মাল সেক্টরে ঢুকেছেন, সেটা যথেষ্ট আয় নাই। শোভন কর্মসংস্থান কথাটা যদি বলি, তাহলে তারা হয়তো একটা কাজে ঢুকে যাচ্ছেন, অনেকে মানে সেই কাজের আয়ও নাই, নিজের পারিবারিক, কিন্তু সে তো তারপর ঢুকতে পারছে, কি যে গ্র্যাজুয়েট সে ঢুকতে পারছে, সে পারছে না কারণ সে একটা ডিগ্রি নিয়েছে, কিন্তু সে তো গিয়ে এখন মানে রিকশা চালাতে হয়তো সে সংকোচ বোধ করছে, সে একটা চাকরি খোঁজার ভিতরেই আছে। অ্যাবসলিউটলি। তো সেটা কিন্তু আমরা দেখেছি এবং সেটা নিয়ে বেশ কিছু সাজেশনও আসছে আমাদের। আসলে যেটা প্রতি বছর 10-12 লাখ লোক বাইরে যাচ্ছে, আপনি দেখবেন এইটা কিন্তু একটা অফকোর্স আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে, রেমিটেন্স রিজার্ভ কন্ট্রিবিউট করছে, কিন্তু এদের একটা বড় অংশ, বড় মানে কি অলমোস্ট মেজরিটি অংশ কিন্তু একেবারে আনস্কিল। তারা ক্লাস 5 পাস 6 পাস গ্রাম থেকে এসে চলে যাচ্ছে, এবং সে কিন্তু বেশিরভাগ যাচ্ছে সৌদি আরবে। সৌদি আরবে কিন্তু সে আসলে একটা মানবতার জীবনযাপন করতেছে, কোয়ালিটি অফ লাইফের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো দেখা যাচ্ছে 5-6 লাখ টাকা লোন করে যাচ্ছে, লোন 2-3 বছরের লোনও শোধ দিতে পারছে না। তো আমরা যেটা বলছি সাজেশন হিসাবে, যে আমাদের এই টাইপের একেবারে অদক্ষ লোক, একেবারে বেসিক লেভেলের লোক, বরঞ্চ ওদেরকে আমি এগ্রিকালচারে কাজে লাগাই বা লোকাল ম্যানুফ্যাকচারিং গার্মেন্টসগুলিতে কাজে লাগাই, বরঞ্চ যারা গ্র্যাজুয়েট হয়ে গেছে, ওভার সাপ্লাই, যেটা 30-40% আনএমপ্লয়েড, এদেরকে আমরা বাইরে পাঠাই। এখন কোন টাইপের মার্কেটে? এটাকে আমরা শুধু সৌদি আরবে পাঠাতে হবে? নট নেসেসারিলি। আমার জাপান আছে, কোরিয়া আছে, ইভেন ইউরোপেও কিন্তু প্রচুর এখন ডিমান্ড তৈরি হচ্ছে, যে সকল কান্ট্রিতে ডেমোগ্রাফিক্যালি এজিং পপুলেশন বাড়ছে। বাট সেটার জন্য কিন্তু স্পেশাল স্কিল টাইপের দরকার। এক নম্বর স্কিল, আর একটা ল্যাঙ্গুয়েজ। এই জন্য আমরা এবার ল্যাঙ্গুয়েজের ব্যাপারে, থার্ড ল্যাঙ্গুয়েজের ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছি। আমি আসলে মানে এই অংশটা থেকে আরেকটা অংশ যদি যেহেতু যাই, আসিফ যেহেতু বললো যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, আমার ধারণা একটা বড় ব্যাপার ছিল ইনভেস্টমেন্টের কোয়ালিটি। এবং আমরা যখন বলছি যে প্রাইভেট ইনভেস্টমেন্ট, উইচ ইজ ট্রু দ্যাট প্রাইভেট ইনভেস্টমেন্ট হ্যাজ টু লিড দ্য প্রসেস, বাট গভর্নমেন্ট ইনভেস্টমেন্টও কিন্তু একটা বড় ব্যাপার। কিন্তু আমরা দেখেছি কিন্তু গত কয়েক বছরে গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট করেছে, বাট ওইগুলোর ইম্প্যাক্ট কি সোসাইটিতে, এই জায়গাগুলিতে আসলে টিচারের কোয়ালিটি একটা বারবার করে এসে। আসিফ খান, আপনিও কি এটা মনে করেন কিনা যে ইনভেস্টমেন্টের কোয়ালিটি বলছিলেন, সো পাবলিক ইনভেস্টমেন্টের কোয়ালিটি একটা, তো আমি নিজে অর্থনীতিবিদ হিসেবে বুঝি যে আমরা হয়তো মানে 20-30, হয়তো 50, কেউ বলেন 100% আসলে মানে আমরা বলি ওভার প্রাইসড
মানে অতিমূল্যায়িতভাবে প্রকল্পগুলোকে বাস্তবায়ন করা হয়েছে। এবং এটা আমরা যখন শ্বেতপত্র করি আমরা বলি যে 25% থেকে কোনো কোনো ক্ষেত্রে 40% পর্যন্ত আমরা পেয়েছি যে এটা অতিমূল্যায়িত ছিল। ফলে যেটা রিটার্নের কথা বলছেন ওইটা আর তখন আর আসছে না এবং এটা ম্যাচ করে না যে এই বা যে সরকারি বিনিয়োগ হয়েছে সেটা আমার যে মানে ব্যক্তি খাতের বিনিয়োগকে বাড়ানোর কথা ছিল সে আর বাড়াতে পারছে না, কারণ এটা অতিমূল্যায়িত আছে। কিন্তু ব্যক্তি খাতের যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগের ভেতরে কর্মসংস্থানটা ঐতিহাসিকভাবে মানে কাগজে পত্রে কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। আমরা যখন বিনিয়োগ চাইতাম তখন আমরা ওইটার চাইতাম যে আপনি কর্মসংস্থান কত তৈরি করবেন। এখন মানে যদি আমরা বিনিয়োগের প্রমোট করতে চাই, আপনি কর্মসংস্থানের কথা বলছিলেন, কিন্তু আমাদের শিল্পে বিনিয়োগ এবং অন্যান্য যে বিষয়গুলো আসছে সেটা অতখানি কর্মসংস্থান তো তৈরি করছে না, চ্যালেঞ্জটা তো রয়ে যাচ্ছে। জি, আসলে যখন বিনিয়োগের ডিসিশনটা হয়, ধরুন আপনি প্রাইভেট একটা কোম্পানি ব্যাংকের কাছে যাচ্ছেন, সে প্রাইমারি ক্রাইটেরিয়া দেখবে যে সে লোনটা রিপে করতে পারছে কি পারছে না অর্থায়নের ক্ষেত্রে। বাট ওই ক্ষেত্রেও দেখেন যে কিছু চ্যালেঞ্জ হয়ে গেছে, বেশ কিছু সেক্টরে সিগনিফিক্যান্ট ওভার ক্যাপাসিটি তৈরি হয়ে গেছে। যে তার মানে ওই ডিসিশনটা আইদার যে এন্টারপ্রেনার ব্যবসাটা শুরু করছিল সে ভুল করেছে অথবা ব্যাংক ক্রেডিট অ্যাসেসমেন্টে ভুল করেছে। তো এখন আমি আপনার প্রশ্নতে যদি ফেরত আসি যে ভুলটা কি ইচ্ছাকৃত কিনা সেটাও একটা ফ্যাক্টর। কিছু ক্ষেত্রে ইচ্ছাকৃত হতে পারে, কিছু ক্ষেত্রে এটা স্কিল শর্টেজও হতে পারে। আবার যেটা অন্য পয়েন্টটা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি এটা ট্রু যে আজকালকার যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিসগুলো আছে ওগুলো অনেক অটোমেটেড, সেখানে আগের মতো লোকবল লাগে না। তো ডিরেক্টলি ওই ফ্যাসিলিটিতে আসলে অনেক এমপ্লয়মেন্ট হবে না, বাট এমপ্লয়মেন্টটা হয় লোডিং আনলোডিং লজিস্টিক্সে। সো আপনি ফ্যাক্টরিটার যদি ডিসিশনটা ঠিক থাকে যে এই ফ্যাক্টরিটা আসলেই দরকার আছে এবং এটা ইকোনমিক প্রফিট ক্রিয়েট করতে পারবে, সেই ক্ষেত্রে এটার আনুষঙ্গিক জব ক্রিয়েশন ইম্প্যাক্ট থাকবে, মানে ভ্যালু চেইনের ভিতরে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ফরওয়ার্ড লিঙ্কেজ থাকবে। বাট ওভার ক্যাপাসিটির বিষয়ে আমরা কিছুটা আলোচনা করব, একটা ছোট বিরতিতে যাই, বিরতির পর আমরা আলোচনায় ফিরছি। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার নিয়ে এবং বিশেষ করে বিনিয়োগকে আমরা মূল কেন্দ্রে রেখে আজকের আলোচনা করছি। বিরতির পর আবার ফিরছি, আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা, তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতির। আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করছিলাম অর্থনৈতিক সংস্কার কি দরকার। অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে বিনিয়োগকে আপনি গুরুত্ব দিতে বলেছেন। আমরা বিরতির আগে মূল যেটা একটা বড় জায়গায় আলোচনা করছিলাম সেটা হচ্ছে সরকারি বিনিয়োগের সাথে আমার ব্যক্তি খাতের বিনিয়োগকে কিভাবে আমরা যুক্ত করতে পারি এবং একটাকে কিভাবে আমরা সহায়তা করতে পারি, এবং ওভার ক্যাপাসিটির কথা বলছিলেন বেশ কিছু সেক্টরে। হ্যাঁ, সেই সেক্টরের মধ্যে একটা তো হলো সিমেন্ট। তো সেইটার ক্ষেত্রে আপনি 2-3টি উদাহরণ আমার মনে আছে যে আপনি যে প্রেজেন্টেশনটা আপনাদের সামিটে দিয়েছেন এখন 2-3টি সেক্টরের কথা বলেছিলেন, উদাহরণ দিয়ে যদি একটু বলেন। জি, আসলে সিমেন্ট তো খুব অবভিয়াস চয়েস। সিমেন্ট সেক্টরের যে টোটাল ক্যাপাসিটি আছে এটা চাহিদার থেকে অনেক বেশি।
আর এখানে আবার একটা সিজনালিটির অ্যাসপেক্টও আছে, যে বছরের কিছু মাস ড্রাই সিজনে তারা মোটামুটি ক্যাপাসিটিতে রান করে, বাট বাকি সময়গুলো রেইনি সিজনে নাদার সে হচ্ছে আইডল থাকে। বাট এখন আপনারা জানেন যে সরকারও হচ্ছে ফিসক্যালি কনজারভেটিভ হয়ে গেছে, তো এই ক্ষেত্রে এখন সিমেন্টে দেখা গেছে যে খুব স্ট্রাগলিং কিন্তু কোম্পানিরা। আমরা সিমিলার ধরনের পিকচার এতটা খারাপ না হলেও স্টিলেও দেখেছি, এবং আরও অনেক আপনি সেক্টর দেখবেন এই একই সমস্যা। এবং এটা খুবই স্টার্টলিং কেন আপনাকে বলি, যে আমরা ডেটা যদি দেখি প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ গত 10 বছর থেকে কমে আসছে, এবং গত কিছু বছর আমার নমিনাল জিডিপির থেকে কম। এটা কিন্তু এস্টাবলিশড একটা ফ্যাক্ট। এর অবস্থায় আমার এই সেক্টরগুলো ওভার ক্যাপাসিটি হচ্ছে, তাহলে আই হ্যাভ আ কোয়ান্টিটি অফ ইনভেস্টমেন্ট প্রবলেম অ্যান্ড অলসো একটা কোয়ালিটি অফ ইনভেস্টমেন্ট প্রবলেমও তৈরি হয়েছে। সো আমি বলতে পারি যে সামগ্রিক অর্থে দেশের জন্য ভালো হতো যে এই ক্রেডিট যেটা ওভার ক্যাপাসিটি সেক্টরে গেছিল সেখানে না গিয়ে আরও মোর আরওআই জেনারেটিং মোর প্রফিটেবল সেক্টর বা ইভেন এসএমই খাতে যদি যেত, আমার মতে দেশের জন্য ভালো ছিল। আমি আপনাকে মানে একটা এই প্রশ্নটা করি, মানে কিন্তু ব্যাংকিং সেক্টর যারা ইনভেস্ট করেছেন সিমেন্ট সেক্টরে, আসলে আমি যেভাবে দেখি ব্যাংকিং খাতের যেই ব্যাড লোনের অ্যামাউন্টটা সেটা যদি আপনি হাইড করেন, তাহলে আপনি একটা ব্যাংক হিসাবে লোন দিলেন কাউকে, লোনটা ফেরত আসলো না, এটা তো নাম্বারে আসবে না। মানে এটাই কিন্তু মূল ব্যাপার। সেটা আমরা দীর্ঘদিন ধরে এই ব্যাড লোনটা যখন হাইড করছি, এবং ডিপোজিটার যারা যারা ব্যাংকে ডিপোজিট করে তারাও বুঝছেন না যে কোন ব্যাংকটা ভালো এবং খারাপ ডিস্টিংগুইশ করতে পারছেন না, তাহলে সিস্টেমটা ব্রেক করে যাবে। মানে এটা শুধু সরকারের ন্যারেটিভ বা তথ্যের উপরে না, এখানে আনুষঙ্গিক আরো বিষয়, যেটা রেগুলেশনটাই এমন ভাবে হয়েছে যে এটা। আবার আপনি গভর্নেন্সের কথা বলছেন, যে আমরা জানি যে অনেক ব্যাংকের মালিকই হচ্ছে গিয়ে যে তারাই এই ব্যবসাগুলো করছে, একজন একে অপরকে লোন দিয়েছিল, হ্যাঁ, এবং ওই বললাম যে এনপিএলটা আপনি হাইড করে রেখেছেন। আর ফাইনালি স্কিল একটা বিষয় আছেই, বাট স্কিলের বিষয়টাও এরকম কি যে ব্যাংকের ওনার্সরা যদি কালচারটা সেট করে যে না, আমি আসলে একটা খুব শক্তিশালী ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট তৈরি করব এবং আমি অ্যাকাউন্টেবল করব যদি ব্যাড লোন দেওয়া হয়, হ্যাঁ, তাহলে তো আসলে ওনারাও নিজেদের ইনসেন্টিভাইজড হচ্ছেন যে ক্রেডিট দেওয়ার আগে খুব ভালো মতো রিসার্চ করা, ডিউ ডিলিজেন্স করা। তাহলে আমরা একটা দুষ্টু চক্রে পড়ে গেছিলাম। ফাহিম মাসুর, আপনি তো শুনলেন যে মানে অর্থনৈতিক দুষ্টু চক্রের কথা আর কি, এটা আমরা বারবারই বলেছি এবং অনেক জায়গাতেই এটা এই অর্থনৈতিক দুষ্টু চক্র কিন্তু রাজনৈতিক দুষ্টু চক্রের পার্ট, এটা পার্ট। হ্যাঁ, এটাই তো বলেছে। আমরা যেটা শ্বেতপত্রে বলেছিলাম যে ব্যবসায়ী, রাজনীতিবিদ এবং আপনার আমলাতন্ত্র এটা যুক্তভাবে এই জায়গায় নিয়ে আসছে সংস্কার। তারও যদি এইটাই মূল বিষয় হয়, এই দুষ্ট চক্রের জায়গা, অর্থনৈতিক সংস্কারও তো এইটার কে ভাঙার জন্যই তো তৈরি হবে, তাই না? এইটাকে ভেঙে একটা প্রতিযোগিতামূলক অর্থনীতি তৈরি করা, আপনি বলছিলেন যে খুব হাই রেগুলেটেড না থেকে, কারণ ক্রনিক ক্যাপিটালিজমকে আপনাকে করতে হলে হাই রেগুলেট করতে হয়। তো আপনার সেইটাকে থেকে ভেঙে আপনাকে যদি একটা প্রতিযোগিতামূলক একটা স্বাস্থ্যবান একটা অর্থনীতি করতে হয়, তাহলে সংস্কারের একদম বেসিক প্রিন্সিপালগুলো কি হবে? যেটা আমি প্রথমেই বলেছিলাম যে ওভার রেগুলেশন অনেক ক্ষেত্রেই আমাদের যারা, একটা জিনিস আমাদের বুঝতে হবে যে আমরা কিন্তু অ্যাজ এ নেশন উই আর এ ভেরি ক্রিয়েটিভ মানে সোসাইটি, হ্যাঁ, মানে আমরা মানে এই যে এই দেশটা এত কিছুর পরে যে টিকে আছে, এটা কিন্তু আপনার টিকে আছে বেসিক্যালি আমাদের যে সাধারণ মানুষজন কিন্তু আসলে নিজেদের তাগিদেই আমরা মানে নিজের কিছু না কিছু করে খাচ্ছি। রেজিলিয়েন্স কথার শব্দটা আমরা ব্যবহার করি। ইভেন আপনি দেখেন টিকে থাকার একটা অদম্য ইচ্ছা আমাদের আছে। অ্যাবসলিউটলি, মানে কয়টা দেশের মানুষ দেখবেন একেবারে যে ভূমধ্য সাগর পাড়ি হয়ে ইউরোপে যে কাজ করছে। আমি এটাকে সাপোর্ট করছি না, বিকজ এটা মানে বিশাল রিস্কি ব্যাপার, বাট তারপরে তো নিজেদের জীবন পরিবর্তনের জন্য একটা অদম্য যেই মানে প্রাণ শক্তি, এইটা বাংলাদেশের মানুষের মধ্যে আছে। তো আমার পয়েন্ট হচ্ছে যে আমি ওভার রেগুলেট করে, হ্যাঁ, এই অদম্য শক্তিটাকে আমি কেন দমায় রাখবো? আমার বরঞ্চ ওদেরকে আমরা আরও একটু মানে নিজের মতো করে বাড়তে সুযোগ দিই। হ্যাঁ, এর অর্থ এই না যে আমি বলবো না সব কিছুই ইনফর্মাল থাকবে, হ্যাঁ, মানে কোনো ধরনের কিছু থাকবে না, তারা রেজিস্ট্রেশন করার দরকার নাই, তাদের ট্যাক্স দেওয়ার দরকার নাই, অফকোর্স দরকার আছে, কিন্তু আমার পয়েন্ট হচ্ছে তাকে শুরু করার আগেই, যেমন আমরা প্রায় বিভিন্ন সময় দেখি যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF ইজ অফ ডুইং বিজনেস বলি আমরা, কিন্তু আমি মনে করি যে সাথে সাথে ইজ অফ এন্টারিং বিজনেস কথাটা আনা দরকার।
না ওটা তো মূল একটা জায়গা, হ্যাঁ, মানে স্টার্টিং এ বিজনেস একটা বড় স্টার্টিং একটা জায়গা। সমস্যা হচ্ছে দেই আমরা বলতেছি যে আমাদের এখন এত লাখ লাখ গ্র্যাজুয়েট প্রতি বছর 7 লক্ষের মতো শুধু গ্র্যাজুয়েট পার হচ্ছে। এর মধ্যে তো আমরা সবাইকে ফর্মাল এমপ্লয়মেন্ট আনতে পারবো না। তো এদেরকে আমাকে এন্টারপ্রেনার হিসেবে সোসাইটিতে মানে ইকোনমিতে ঢুকাতেই হবে। তো তাকে যদি প্রথম পদে পদে আমি তাকে বাধা দেই যে তুমি একটা ট্রেড লাইসেন্স না করলে ব্যবসা শুরু করতে পারবো না, এখন ট্রেড লাইসেন্স করার জন্য তার 6 মাস লাগবে। আপনি এখন সিঙ্গাপুরে যান, সিঙ্গাপুরে যদি আপনি আজকে ব্যবসা শুরু করতে চান, অনলাইনে ইনস্ট্যান্টলি রেজিস্টার করে ব্যবসা করতে পারবেন। এবং আপনি একটা রেভিনিউর একটা থ্রেশহোল্ড না হওয়া পর্যন্ত আপনাকে ইউ ডোন্ট নিড টু সাবমিট ইউর ট্যাক্স রিটার্ন। কিন্তু আপনাকে যদি কোম্পানি লিমিটেড করেন, আজকে যদি আপনি কোম্পানি লিমিটেড করেন, তাহলে কালকে থেকে আপনাকে ট্যাক্স রিটার্ন সাবমিট করতে হবে, আপনার প্রতি মাসে আপনাকে ভ্যাট রিটার্ন সাবমিট করতে হবে। এটা ধরেন আমাদের মতো বড় কোম্পানির জন্য সমস্যা না, কিন্তু যে ছেলেটা শুরু করেছে 2 জন নিয়ে, তার তো অ্যাকাউন্টেন্টও নাই যে সে একটা রিপোর্ট সাবমিট করবে। তো এই জিনিসগুলো আমাদের আসলে একটু চিন্তা করতে হবে যে আমরা এই আবারও শুরু আর একটু ইজি কিভাবে আমাদের এই যে এই এন্টারপ্রেনিউরিয়াল স্পিরিটটা অফ দ্য সোসাইটি, এটা কিন্তু কাজে লাগাতে হবে। মানে আমি যেমন বলছিলাম যে মানে ট্রেড লাইসেন্সটা এইটার জন্য আসলে মানে এখন ফিজিক্যাল উপস্থিতির দরকার আদৌ আছে কিনা। আমি যদি এনআইডি এবং অন্যান্য যেই ডকুমেন্টগুলো আছে এগুলো তো ভেরিফায়েবল, অ্যাবসলিউটলি আমি যদি অ্যাপ্লাই করে দেই এটা অটোমেটিক ভেরিফাইড হয়ে যায়। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় দিজ আর সাম অফ দ্য থিংস যেগুলোকে আমাদের এক্সিস্টিং সিস্টেমকে চ্যালেঞ্জ করতে হবে। এবং ওই জায়গায় আমি শেষ করি, যখনই আপনি চ্যালেঞ্জ করতে যাবেন, এবং আমরা কিন্তু জানি যে আমরা ধরেন আমরা বাইরে থেকে কথা বলতেছি, পলিটিশিয়ানরাও এটাতে মানে এগ্রিড। তো এই জিনিসটা আসলে আমার কাছে মনে হয় যে এই ইকুয়েশনটা রিলেশনশিপ বিটুইন পলিটিক্যাল লিডারশিপ অ্যান্ড ব্যুরোক্রেসি, দ্যাট হ্যাজ টু বি রিয়ালাইন। এটা না করলে আমরা এরকম বড় বড় অনেক ধরনের রেকমেন্ডেশন দিব, কিন্তু কোনো কাজ না। আমরা আলোচনা এখানে শেষ করছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম যে অর্থনৈতিক সংস্কারের মূল জায়গাগুলো কি হবে, বিনিয়োগকে সামনে রেখে কর্মসংস্থানকে অধিকতর গুরুত্ব দিয়ে, এবং সার্বিকভাবে আমাদের দিন শেষে বলেছেন আমাদের আলোচকরা যে আমরা কর আদায় করতে পারছি কিনা, অর্থাৎ আমার অর্থনীতির ক্যাপাসিটি তৈরি হচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের এখন গুরুত্ব দিয়ে সামনের দিনে লক্ষ্য ঠিক করতে হবে এবং সেইটা অনুযায়ী আমাদের সংস্কার করা দরকার। সংস্কারের ক্ষেত্রে সবচাইতে গুরুত্ব যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে আমার ব্যক্তি খাত যেন অতিমাত্রায় নিয়ন্ত্রণের ভিতরে না থাকেন, যেন তাদেরকে আরও বেশি আমরা স্বাধীনতা দিয়ে ব্যবসা বিনিয়োগ করবার ক্ষেত্রে আমরা সহায়তা করতে পারি। এবং অবশ্যই যেটা আলোচনা করা হয়েছে সেটা নতুন উদ্যোক্তা যারা আছেন, তরুণ যারা আসছেন, তারা যেন আরও বেশি মাত্রায় অর্থনীতিতে যুক্ত হতে পারেন, সেই বিষয়গুলোই আমাদের সর্বাগ্রে রাখতে হবে। দর্শক, আজকে আলোচনা শেষ করছি। আমরা এই অনুষ্ঠানে আবার হয়তো আপনাদের সাথে আলোচনায় ফেরত আসবো, জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।